আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ। শুরুতে শিরোনাম, পরে বিস্তারিত। আরব আমিরাতের ওপর কেন এত ক্ষোভ ইরানের? গুড়িয়ে দিতে চায় দেশটিকে। ইস্তফা দেবে না মমতা, পশ্চিমবঙ্গে সংঘর্ষ আতঙ্ক। কাতারের আকাশে হঠাৎ নিখোঁজ আরেক শক্তিশালী মার্কিন বিমান। চীন সফরও যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। সর্বশেষ থাকছে আফগান ভূখণ্ডে পাক বাহিনীর অতর্কিত হামলা, নিহত ৩। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। আরব আমিরাতের উপর কেন এত ক্ষোভ ইরানের? গুড়িয়ে দিতে চায় দেশটিকে। সৌদি আরব ও ওমানকে ইরান জানিয়েছে তারা ইসলামী প্রজাতন্ত্রের উপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের জবাবে সংযুক্ত আরব আমিরাতকে কঠোর নিশানা করার পরিকল্পনা করেছে। দৃশ্যত এটি আবু ধাবি ও তার প্রতিবেশী দেশগুলোর মধ্যে দূরত্ব তৈরি করার একটি পদক্ষেপ বলে মনে হচ্ছে। ওয়াল স্ট্রিট জার্নালে সম্প্রতি প্রকাশিত একটি প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। ২৮শে ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসন শুরুর পর তেহরানের সবচেয়ে বেশি পাল্টা হামলার শিকার হয়েছে আরব আমিরাত। ইরানের পাল্টা আঘাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটি। সর্বশেষ আজ মঙ্গলবার ভোরে আরব আমিরাতের ফুজাইরা পেট্রোলিয়াম স্থাপনায় ড্রোন হামলা চালানো হয়েছে। ফুজাইরার মিডিয়া অফিস দাবি করেছে ইরান থেকে ড্রোন হামলার পর আমিরাতের পেট্রোলিয়াম এলাকায় ব্যাপক আগুন লেগেছে। তবে ইরান তাৎক্ষণিকভাবে এই হামলার বিষয়ে কিছু জানায়নি। এতে মনে হচ্ছে আরব দেশগুলোর মধ্যে আমিরাতের উপর ইরানের ক্ষোভ বেশি। সংযুক্ত আরব আমিরাত ও তার প্রতিবেশী দেশগুলোর মধ্যে, বিশেষ করে সৌদি আরবের সঙ্গে কয়েক বছর ধরে উত্তেজনা বেশ বৃদ্ধি পেয়েছে। কখনো প্রকাশ্যে, কখনো অপ্রকাশ্যে তাদের উত্তেজনার খবর চাউ হয়। মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি মাসে জ্বালানি তেল উৎপাদনকারী দেশগুলোর সংগঠন ওপেক থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে আরব আমিরাত। সৌদি আরবের সঙ্গে দেশটির যে সম্পর্কে উত্তেজনা রয়েছে, এটি তার সর্বশেষ লক্ষণ। ইরানের বিরুদ্ধে যুদ্ধ রিয়াদ ও আবু ধাবিকে ঐক্যবদ্ধ করার পরিবর্তে দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়িয়ে দিচ্ছে। এক আলাপচারিতায় ইরানি কর্মকর্তারা সৌদি কর্মকর্তাদের জানিয়েছেন তারা আমিরাতকে গুঁড়িয়ে দিতে পরিকল্পনা করেছেন। তারা বিশেষভাবে আবু ধাবির সঙ্গে রিয়াদের বিরোধের বিষয়টি উল্লেখ করেছেন। আলাপচারিতার সঠিক সময় প্রতিবেদনে উল্লেখ না করা হলেও বলা হয়েছে সৌদি কর্মকর্তারা এমন আক্রমণাত্মক ভাষার সমালোচনা করেছেন। ইরানের প্রতি সৌদি আরবের ক্ষোভ থাকলেও দুই দেশ সংলাপ বজায় রেখেছে। গত মাসে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফাইসাল বিন ফারহানের সঙ্গে কথা বলেছেন। ইরানের এই সতর্কতাগুলো প্রমাণ করে তারা উপসাগরীয় দেশগুলোর মধ্যকার ফাটল সম্পর্কে সচেতন। যুক্তরাষ্ট্রের এই অংশীদার আরব রাজতন্ত্রগুলোর মধ্যে দূরত্ব বাড়িয়ে দেওয়া তাদের নিজস্ব সামরিক সুবিধা হিসেবে দেখছে ইরান। সৌদি আরব এই অঞ্চলের বৃহত্তম দেশ। আরব আমিরাতের মতোই তাদেরও দেশের বাইরে প্রভাব বিস্তারের উচ্চাকাঙ্ক্ষা রয়েছে। প্রকৃতপক্ষে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু হওয়ার ঠিক আগেই সৌদি আরব যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে আমিরাতের মিত্রদের ওপর হামলা চালিয়েছিল। এমনকি সুডানের গৃহযুদ্ধেও দুই দেশ বিপরীত পক্ষকে সমর্থন দিচ্ছে। ইরান যুদ্ধের এই সময়েও কোনো দেশই একে অপরের বিরুদ্ধে চাল চলতে পিছপা হয়নি। মিডল ইস্ট আইয়ের খবরে প্রকাশিত হয়েছে, সৌদি আরবের অর্থায়নে পাকিস্তান থেকে পাঠানো অস্ত্রের চালান গত মার্চে পূর্ব লিবিয়ার খালিফা হাফতারের কাছে পৌঁছতে শুরু করেছে। এই হাফতারের বাহিনীকে রিয়াদ প্রতিদ্বন্দ্বী আরব আমিরাতের প্রভাব থেকে সরিয়ে আনার চেষ্টা করছে। সৌদি আরব বনাম সংযুক্ত আরব আমিরাত। সংযুক্ত আরব আমিরাত সহ উপসাগরীয় রাজতান্ত্রিক গর্মশাসনগুলো সাধারণত ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের আগ্রাসনের বিরোধিতা করেছিল, কিন্তু শেষ পর্যন্ত ইরানের পাল্টা হামলার ধাক্কা তাদেরকেই বেশি সইতে এনেছে। আমিরাত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্তত ২,০০০ ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন এই ছোট কিন্তু ধনী দেশটিকে নিশানা করেছে। সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কাতার, বাহরাইন ও কুয়েতে এই সব দেশে হাজার হাজার মার্কিন সৈন্য মোতায়েন রয়েছে। এইসব দেশ মার্কিন প্রতিরক্ষা শিল্পের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। যুক্তরাষ্ট্রই তাদের অস্ত্র ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার প্রধান সরবরাহকারী। যুক্তরাষ্ট্র ইরানের ওপর হামলা না করার অনুরোধ উপেক্ষা করায় এই অঞ্চলের দেশগুলো হতাশ হলেও তারা শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের পাশেই দাঁড়িয়েছে। তবে কিছু দেশের অবস্থান অন্যদের তুলনায় বেশি কঠোর। সৌদি আরব তাদের ঘাঁটি ব্যবহারের সুযোগ ও আকাশসীমা উন্মুক্ত করে দিয়ে যুক্তরাষ্ট্রকে যুদ্ধে সাহায্য করেছে। একই সঙ্গে তারা তাদের ঘনিষ্ঠ
অংশীদার পাকিস্তানের মধ্যস্থতা প্রচেষ্টাকেও সমর্থন করেছে। বিপরীতে সংযুক্ত আরব আমিরাত প্রকাশ্যে ও গোপনে যুক্তরাষ্ট্রের কাছে ইরানের ওপর হামলা চালিয়ে যাওয়ার তদবির করেছে এবং পাকিস্তান যাতে যুক্তরাষ্ট্র ও ইরানকে আলোচনার টেবিলে আনতে না পারে সেই চেষ্টাও করেছে। আরব আমিরাত ইসরায়েল জোট এই যুদ্ধ সংযুক্ত আরব আমিরাত ও ইসরায়েলের পার্টনারশিপকে আরও মজবুত করেছে। ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদন অনুযায়ী ইরানের হামলার সময় ইসরায়েল আমিরাতকে লেজার প্রতিরক্ষা ব্যবস্থা ও অন্যান্য উন্নত অস্ত্র সরবরাহ করেছে। এমন জল্পনাও রয়েছে সংযুক্ত আরব আমিরাত ইরান অভিযানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যোগ দিয়েছিল। গত মাসে ইরানের দক্ষিণাঞ্চলের সিরাজ এলাকায় একটি চীনা উইংলং 2 ড্রোন ভূপাতিত হওয়ার পর গোয়েন্দা আলোচকদের মধ্যে প্রশ্ন উঠেছে ইরানের অভ্যন্তরে আরব আমিরাত বিমান হামলা চালাচ্ছে কিনা। ইরানের হামলার মুখে আমিরাত বিশেষভাবে ঝুঁকিপূর্ণ, কারণ উপসাগরীয় দেশগুলোর মধ্যে এখানেই সবচেয়ে বেশি আন্তর্জাতিক পর্যটক যাতায়াত করেন। সাম্প্রতিককালে দুবাই পর্যটন, ক্রিপ্টোকারেন্সি ও অর্থনীতির কেন্দ্র হিসেবে বিকশিত হয়েছে। দুবাইয়ের বেশ কিছু নামী হোটেল এখন মূল্য ছাড় দিচ্ছে, কারণ সেখানে পর্যটকের সংখ্যা অনেক কমে গেছে। শহরের অন্যতম বিখ্যাত হোটেল বুর্জ আল আরব সংস্কারের জন্য 18 মাস ধরে বন্ধ রয়েছে। যুদ্ধের শুরুর দিকে ইরানের একটি গোলার আঘাতে এটি ক্ষতিগ্রস্ত হয়েছিল। এত ক্ষতিগ্রস্ত হওয়া সত্ত্বেও ইরানের বিরুদ্ধে সবচেয়ে সোচ্চার দেশ হিসেবে আবির্ভূত হয়েছে আরব আমিরাত। বিশেষজ্ঞরা বলছেন আমিরাত ভয় পাচ্ছে যুক্তরাষ্ট্র হয়তো ইরানের সঙ্গে বিরোধ মিটিয়ে তাদের মাঝপথে ছেড়ে চলে যাবে, কারণ ইরান তাদের দোরগড়ায় এক নতুন শক্তিতে পরিণত হয়েছে। তারা হরমুজ প্রণালীতে নিজেদের নিয়ন্ত্রণ বজায় রাখতে ক্ষমতা রাখে। এর আগে মিডল ইস্ট আইয়ের একটি প্রতিবেদনে বলা হয়েছিল সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে বলেছেন এই যুদ্ধ 9 মাস পর্যন্ত স্থায়ী হলেও সেই প্রস্তুতি আবুধাবি নিয়ে রেখেছে। পশ্চিমবঙ্গের রাজনৈতিক পালাবদলের পরের পরিস্থিতি ক্রমশ জটিল এবং উদ্বেগজনক হয়ে উঠছে। একদিকে বিপুল জয়ের ভিত্তিতে নতুন সরকার গঠনের প্রস্তুতি, অন্যদিকে ফলাফল মানতে অস্বীকার করে সরাসরি অভিযোগে সরব বিরোধী শিবির। তার মাঝেই রাজ্যের বিভিন্ন প্রান্তে সংঘর্ষ, পার্টি অফিস দখল এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্কের খবর পরিস্থিতিকে আরও তীব্র করে তুলছে। এই আবহে গতকাল শান্তি ও অহিংসার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি স্পষ্ট করে বলেছেন, সত্য ও ন্যায়ের পথেই স্থায়ী সাফল্য আসে। জয়ের মুহূর্তে সংযম বজায় রাখার ওপর জোর দিয়েছেন তিনি। রাজনৈতিক উত্তেজনার এই সময়ে তার এই বার্তা বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। আজ সামাজিক মাধ্যমে উন্নয়ন ও স্থিতিশীলতার প্রতিশ্রুতি দিয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি রাজ্যবাসীকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, এই জয় উন্নত, সমৃদ্ধ এবং নিরাপদ পশ্চিমবঙ্গ গড়ার অঙ্গীকারের জয়। নির্বাচন প্রক্রিয়ায় যুক্ত সকল সংস্থার ভূমিকার প্রশংসা করে তিনি স্পষ্ট করেছেন, নতুন সরকারের প্রধান লক্ষ্য হবে মানুষের সেবা এবং প্রশাসনিক স্থিতিশীলতা নিশ্চিত করা। একই সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সম্ভাব্য কলকাতা সফর নিয়েও জল্পনা তৈরি হয়েছে। জানা যাচ্ছে তিনি আজ রাত বা আগামীকাল সকালে শহরে আসতে পারেন। পালাবদলের পর প্রশাসনিক পরিস্থিতি খতিয়ে দেখা এবং ভবিষ্যৎ রূপরেখা নির্ধারণে এই সফর গুরুত্বপূর্ণ হতে পারে বলে মনে করা হচ্ছে। তবে মাটির স্তরের পরিস্থিতি এখনও অস্থির। বিভিন্ন জেলা থেকে সংঘর্ষ, বিজয় মিছিল ঘিরে উত্তেজনা এবং পার্টি অফিস দখলের অভিযোগ সামনে আসছে। কোথাও কোথাও ভাঙচুর এবং হামলার ঘটনাও ঘটছে বলে স্থানীয় সূত্রে জানা যাচ্ছে। পরিস্থিতি সামাল দিতে প্রশাসন সক্রিয় থাকলেও উত্তেজনা পুরোপুরি কমেনি। এই পরিস্থিতিতে সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে উদ্বেগের খবরও সামনে আসছে। কিছু এলাকায় মানুষ নিজেদের নিরাপত্তা নিয়ে চিন্তিত। প্রশাসন আশ্বাস দিলেও মানুষের মধ্যে অনিশ্চয়তা কাটেনি। এই প্রেক্ষাপটে কালীঘাটে সাংবাদিক সম্মেলনে সম্পূর্ণ ভিন্ন সুরে বক্তব্য রাখেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি স্পষ্ট ভাষায় জানান তিনি পদত্যাগ করবেন না। তার কথায়, আমরা হারিনি, ভোট লুট করা হয়েছে, ইস্তফা দেবার প্রশ্নই ওঠে না। এই অবস্থানই এখন রাজ্যের রাজনৈতিক বিতর্কের কেন্দ্রবিন্দুতে। সাংবাদিক সম্মেলনে তিনি একাধিক গুরুতর অভিযোগ তোলেন। তার দাবি, গণনা কেন্দ্রে হামলা হয়েছে, কেন্দ্রীয় বাহিনীর সহায়তায় ফল বদলে দেওয়া হয়েছে এবং তাকে নিজেকেও হেনস্থার শিকার হতে হয়েছে। তিনি অভিযোগ করেন, তার এজেন্টদের ঢুকতে দেওয়া হয়নি, সিসিটিভি বন্ধ রাখা হয়েছিল এবং পরিকল্পিতভাবে ফল ঘুরিয়ে দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও তীব্র সমালোচনা করেন তিনি। তার বক্তব্য, কমিশন পক্ষপাতদুষ্ট আচরণ করেছে এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করেছে। তিনি আরও দাবি করেন, এই প্রক্রিয়ায় কেন্দ্রীয় নেতৃত্বের ভূমিকা রয়েছে।
মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ভোট পরবর্তী হিংসার ঘটনা খতিয়ে দেখার একটি তথ্য অনুসন্ধানী কমিটি গঠন করা হবে। তিনি আরও বলেন, রাজনৈতিক লড়াই চলবে এবং দল কর্মীদের পাশে থাকবে। এই পরিস্থিতিতে তার পাশে থাকার বার্তা দিয়েছেন সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, অরবিন্দ কেজরিওয়াল, উদ্ধব ঠাকরে, অখিল যাদব ও হেমন্ত সোরেন। ফলে এই লড়াই এখন জাতীয় স্তরেও গুরুত্ব পাচ্ছে। সব মিলিয়ে পশ্চিমবঙ্গ এখন এক অস্থির সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। একদিকে নতুন সরকারের প্রতিশ্রুতি, অন্যদিকে বিরোধী শিবিরের অভিযোগ, তার সঙ্গে যুক্ত মাটির স্তরের সংঘর্ষ। এই পরিস্থিতিতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল শান্তি ফিরিয়ে আনা এবং মানুষের মধ্যে আস্থা পুনর্গঠন করা। কাতারের আকাশে হঠাৎ নিখোঁজ আরেক শক্তিশালী মার্কিন বিমান। মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই পারস্য উপসাগরের ওপর দিয়ে ওড়ার সময় জরুরি সংকেত জারি করে নিখোঁজ হয়েছে মার্কিন বিমান বাহিনীর একটি KC-135 স্ট্র্যাটো ট্যাঙ্কার। কাতার উপকূলের কাছে থাকা অবস্থায় বিমানটি থেকে 7700 কোড ব্যবহার করে ইন ফ্লাইট জরুরি বিপদের সংকেত পাঠানো হয়। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইট রাডার 24-এর তথ্য অনুযায়ী সংযুক্ত আরব আমিরাতের আল দাফরা বিমান ঘাঁটি থেকে উড্ডয়নের পর বিমানটি কিছুক্ষণ আকাশে চক্কর দেয় এবং পরবর্তীতে অবতরণের জন্য উচ্চতা কমাতে শুরু করে। এরপরে হঠাৎ রাডার থেকে বিমানটির সংকেত বিচ্ছিন্ন হয়ে যায়। উড়ন্ত অবস্থায় অন্য যুদ্ধ বিমান বা বোমারু বিমানে জ্বালানি সরবরাহের সক্ষমতা থাকায় এই বিশেষ বিমানটিকে উড়ন্ত গ্যাস স্টেশন বলা হয়। মার্কিন সামরিক বাহিনী এখনও পর্যন্ত বিমানটির বর্তমান অবস্থা বা ভাগ্যে কী ঘটেছে সেই বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ এই ঘটনার খবরটি প্রকাশ করেছে। তবে এই ঘটনার পেছনে কোনো ধরনের প্রতিকূল পরিস্থিতি বা ইরানের সম্পৃক্ততা রয়েছে কিনা সে সম্পর্কে তেহরানের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। গত মার্চের এক ঘটনার কথা উল্লেখ করে প্রতিবেদনে জানানো হয়েছে, তখন পশ্চিম ইরাকে ইরানের মদতপুষ্ট সশস্ত্র গোষ্ঠীগুলির হামলায় একটি মার্কিন KC-135 বিমান বিধ্বস্ত হয়েছিল। বর্তমান পরিস্থিতিতে এই বিমানটি কোনো যান্ত্রিক ত্রুটির মুখে পড়েছিল নাকি অন্য কোনো কারণে নিখোঁজ হয়েছে তা নিয়ে রহস্য দানা বাঁধছে। দীর্ঘ 60 বছর ধরে মার্কিন বিমান বাহিনীর অন্যতম প্রধান শক্তি হিসেবে কাজ করা এই বোয়িং KC-135 বিমানটি শুধু জ্বালানি সরবরাহ নয়, মালামাল পরিবহন এবং জরুরি চিকিৎসা সেবা দেওয়ার ক্ষেত্রেও ব্যবহৃত হয়। বিমানটি নিখোঁজ হওয়ার সময় সেটি ওই অঞ্চলে চলমান সামরিক অভিযানের সমর্থনে নিয়োজিত ছিল বলে জানা গেছে। চীন সফরে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। যুক্তরাষ্ট্র ইসরায়েলি যৌথ বাহিনীর সঙ্গে বর্তমানে যুদ্ধবিরতি চলছে, তবে হরমুজ প্রণালীতে নতুন করে উত্তেজনা সৃষ্টি হওয়ায় এই যুদ্ধবিরতির কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছে ইরান। আরাগচির সফর সম্পর্কে বিস্তারিত কিছু না জানালেও চলমান কূটনৈতিক তৎপরতার অংশ হিসেবে তিনি বেইজিং যাচ্ছেন বলে সংবাদ প্রকাশ করেছে তাসনিম নিউজ এজেন্সি। এ সফরে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের সঙ্গে বৈঠক করবেন আব্বাস আরাগচি। এতে দ্বিপাক্ষিক সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। এর আগে গত সপ্তাহে আরাগচি মার্কিন প্রস্তাবের বিষয় নিয়ে আলোচনা করতে পাকিস্তান, ওমান ও রাশিয়া সফর করেছিলেন। এই ধারাবাহিক সফরগুলো ইঙ্গিত দেয় যে ইরান বর্তমান আঞ্চলিক ও বৈশ্বিক পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ দেশগুলোর সঙ্গে সমন্বয় জোরদার করার চেষ্টা করছে। প্রসঙ্গত, জেনেভা শহরে আলোচনা চলার অবস্থায় গত 28 ফেব্রুয়ারি ইরানে হামলা চালায় মার্কিন ইসরায়েলি যৌথ বাহিনী। এতে আয়াতুল্লাহ আলী খামেনি সহ বেশ কিছু শীর্ষ কর্মকর্তা নিহত হন। একই দিন মিনাব শহরের শারজা তাইয়েবা প্রাথমিক বিদ্যালয়ে মার্কিন টমাহক মিসাইল হামলায় 168 জন শিক্ষার্থী নিহত হন। এই ঘটনাকে যুদ্ধব্রাস বলে ঘোষণা দিয়েছে ইরান সরকার। এর প্রতিবাদে টানা 39 দিনে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে 100 দফা হামলা চালায় ইরান। এরপর ইরানের 10 প্রস্তাবের ভিত্তিতে 7 এপ্রিল যুদ্ধবিরতির প্রস্তাব দেন ট্রাম্প। পাকিস্তানের মধ্যস্থতায় 8 এপ্রিল যুদ্ধবিরতি কার্যকর হয় এবং 11 এপ্রিল ইসলামাবাদে সরাসরি বৈঠক করেন দুই দেশের প্রতিনিধিরা। আলোচনা ফলপ্রসূ না হওয়া 13 এপ্রিল হরমুজে নৌ অবরোধ আরোপ করা হয়। এরপর আরেক দফা যুদ্ধবিরতির সময় বাড়ান ট্রাম্প। ইরানের লিগাল মেডিসিন সংস্থার তথ্যমতে 28 ফেব্রুয়ারি থেকে 10 এপ্রিল পর্যন্ত সংঘাতে মোট 3380 জন নিহত হন, যার মধ্যে 2875 জন পুরুষ এবং 496 জন মহিলা। এছাড়া জরুরি চিকিৎসা বিভাগের তথ্য অনুযায়ী এই যুদ্ধে 118 জন চিকিৎসাকর্মী আহত হন এবং 26 জন নিহত হন। আফগান ভূখণ্ডে পাক বাহিনীর অতর্কিত হামলা, নিহত 3 জন।
আফগানিস্তানের ভূখণ্ডে হামলা চালিয়ে পাকিস্তানি বাহিনী ৩ জনকে হত্যা করেছে বলে অভিযোগ করেছে তালেবান সরকার। দেশটি এই হামলাকে যুদ্ধাপরাধ হিসেবে উল্লেখ করেছে। আল জাজিরা অনলাইন এই তথ্য জানিয়েছে। স্থানীয় সময় সোমবার এই হামলার ঘটনা ঘটেছে। দেশ দুইটির যুদ্ধবিরতির মধ্যে সর্বশেষ এই হামলার ঘটনা ঘটল। আফগানিস্তানের ডেপুটি সরকার মুখপাত্র হামদুল্লাহ ফিতরাত সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বলেন, পাকিস্তানের এই হামলায় ১৪ জন আহত হয়েছে। কুনার প্রদেশে বাড়ি, মসজিদ, স্বাস্থ্যকেন্দ্রে পাকিস্তানি বাহিনী ইচ্ছাকৃতভাবে হামলা চালাচ্ছে বলে অভিযোগ করেন ফিতরাত। তবে পাকিস্তান এসব অভিযোগ অস্বীকার করেছে। দেশটির তথ্য এবং সম্প্রচার মন্ত্রণালয় দাবি করেছে, কাবুলের এসব ধ্বংসযজ্ঞের অভিযোগ সাজানো। গত সোমবার পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় হামলায় একজন নিহত হলে দেশ দুইটির মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দেয়। এই হামলায় একজন নিহত ছাড়াও আরও বেশ কয়েকজন আহত হয়েছে। পাক ইনস্টিটিউট ফর পিস স্টাডিজের ডিরেক্টর মোহাম্মদ আমের রানা আল জাজিরাকে বলেন, সীমান্ত হামলা নিয়ে একাধিক চ্যালেঞ্জের মুখে পাকিস্তান।